কলকাতা ফ্রেজারগঞ্জের পর হাসনাবাদে উড়ন্ত বস্তু। রাতেই সীমান্ত লাগোয়া হাসনাবাদের আকাশে রহস্যময় আলো, আর হাসনাবাদের কাটাখালে রাতেই রং বেরঙের আলোকবিন্দু। এই আলোকবিন্দু দেখেই স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়। চাঞ্চল্য বাংলাদেশি ড্রোন বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। ড্রোন নাকি অন্য কিছু, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মোবাইল বন্দি ফুটেজে নজর বিএসএফেরও। আমাদের কিছু ছেলে ব্রিজের উপরে ছিল, তারা একটা ড্রোন দেখতে পায় যে বাংলাদেশ থেকে উড়ে আসে আমাদের কাটাখালী বৌরাট গ্রামের উপর দিয়ে, আবার ঠিক নদীর সাইড দিয়ে বাংলাদেশে তার ড্রোনটা উড়ে চলে যায়। আমরা ছোট থেকে বর্ডার এলাকায়, আমরা জন্ম থেকে বর্ডার এলাকায় আছি, আমরা আজ পর্যন্ত কোনোদিন ড্রোন আকাশে উঠতে দেখিনি। দিনে মানে তো নয়, সেক্ষেত্রে রাত্রেও আমরা কোনোদিন দেখিনি। কিন্তু যেখানে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ চলছে, কিছুদিন আগে সেই যুদ্ধ বিরতি হয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেই আবহাওয়ায় বাংলাদেশ থেকে একটা ড্রোন ইন্ডিয়া আসলো এবং এখানকার ছবি ক্যাপচার করে আবার বাংলাদেশে ফিরে গেল। এটা আমাদের খুব চিন্তার বিষয়, খুব ভাবনার বিষয়। পদ্মাপাড়ে ফের পালা বদলের জল্পনা। ইউনূসের পদত্যাগের ইঙ্গিতেই জোরালো গুঞ্জন বাংলাদেশে। বিরোধী কাটার মধ্যেই চাপ শরিকদেরও। সেনাপ্রধানের ধমকে এবার সিঁদুরে মেঘ। হাসিনার পরিণতি এড়াতেই মুজিব কন্যার পথে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার ভাবনা। তদারকি সরকারের প্রধানের সঙ্গে বৈঠকের পর দাবি ছাত্র নেতার। ধোপে টিকছে না গদি বাঁচানোর জারিজুরি। বাংলাদেশের সংস্কারের নামে ভোট পেছানোর আপ্রাণ চেষ্টা ফেল। শরিক সেনার সারাশি চাপে ছেড়ে দে বা কেঁদে বাঁচি দশা ইউনূসের। বছর শেষের আগেই নির্বাচন না হলে বাকিটা বুঝে নেবে বাহিনী। বিএনপি জামাতের জোরালো দাবির মধ্যেই এবার পদ্মাপাড়ের প্রধানকে ডেডলাইন আর্মি চিফের। পদত্যাগ করতে চান তাহলে সহানুভূতি বা পদত্যাগ করে থাকেন, তাহলে সেটা তো সেই সহানুভূতিটা নিয়ে তো ওনার কাজে লাগবে না। না, নিশ্চয়ই আর্মির সঙ্গে কথা বলেছে, অনারেবল রিট্রিট, মানে যার বিদেশে চলে যাবার বা অন্য কোনো দেশে চলে যাবার সে ভাবনা চিন্তা উনি নিশ্চয়ই করেছেন। সহানুভূতি যখন কখন লাগে, যখন ফিউচারে আপনার কোনো প্রোগ্রাম থাকে। ওনার তো আর ফিউচার মানে বয়সও নেই এবং ওনার ফিউচারে করার সে ধরনের কিন্তু এই 9 মাস 10 মাসের শাসনে এমন নিঃসন্দেহে ভয় করে যাচ্ছেন। যেটা করতে চাইলেন হয়তো নিজস্ব উদ্দেশ্য সাধন হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে, যেটা করতে চাইছেন সেটা করে চলে যাচ্ছেন। ব্যাস, উনি দেশ শাসন করতে আসেনি, সাধারণ মানুষের জন্য যে খুব একটা কিছু করার বাসনা নিঃসন্দেহে ছিল না। তাহলে কিন্তু ওনার কাজকর্মের মধ্যে সে ধরনের একটা ভাবনা যেত লক্ষ্য করা যেত। বাংলাদেশের যে চিফ অফ আর্মি স্টাফ ইজ এট ব্যাড রিলেশন উইথ মোহাম্মদ ইউনূস। স্পষ্টভাবে উনি বলে দিয়েছিলেন যে ইলেকশন হওয়া দরকার ডিসেম্বর মাসের মধ্যেই। মোহাম্মদ ইউনূস বলেছিলেন ইলেকশনস উইল বি হেল্ড বিটুইন ডিসেম্বর এন্ড জুন। এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে যে ওদের মধ্যে একটা মনোমালিন্য করছে। ওদের ফরেন মিনিস্টার যিনি, উনিও রিজাইন করেছেন। এইটাতে আমেরিকার কোনো হাত আছে কি না, কিংবা এটা কোনো ডিপ স্টেট ইজ ওয়ার্কিং, সেই জিনিসটা কিন্তু জেনে দাঁড়ালো। শেখ হাসিনার আওয়ামী লীগ কিন্তু 3বার ব্যান্ড হওয়া সত্ত্বেও আবার বারবার ফেরত এসছে। সো ক্লিয়ার ইন্ডিকেশন দ্যাট যদি আওয়ামী লীগ ফেরত আসতে চায়, ব্যান্ড প্রথমে উঠে যাওয়া উচিত এবং ইলেকশনস যদি হয় নিরপেক্ষভাবে, তাহলে আমি ভাবো যে বাংলাদেশ ক্রমশই ডেমোক্রেসির দিকে যাচ্ছে এবং ভারতবর্ষ চাইবে যে বাংলাদেশ ডেমোক্রেটিক কান্ট্রি হওয়া উচিত। নয়াদিল্লিতে পাক দূতাবাস, এটাই কি আইএসআই এর স্লিপার সেল? এখান থেকেই কি চর জোগাড় করতো পাক দূতাবাসের কর্মীরা? কূটনীতিকে ঢাল করে কি সন্ত্রাসবাদের মদত? পুরো বিষয় খতিয়ে দেখছেন গোয়েন্দারা। What's up? This is your Joe. दानिश जी को स्पेशली शुक्रिया, इन्होंने देखो सबको अटेंड कर रहे हैं। नामे पाक दूतावास, পিছনে আইএসআইএস স্লিপার সেল, পাক চর তৈরির কারখানা। নয়াদিল্লির চাণক্যপুরীর শান্তিপথ, এখানেই পাক হাই কমিশনের অফিস অর্থাৎ পাক দূতাবাস। পাকিস্তানে যাওয়ার ভিসা তৈরির কাজকর্ম এখান থেকেই হয়। কি হাল আছে জি? দানিশ जी को स्पेशली शुक्रिया। নয়াদিল্লির এই শান্তিপথেই কি কষা হয় ভারতে অশান্তি বাঁধানোর ছক? খতিয়ে দেখছেন গোয়েন্দারা, কারণ পাকচর হিসেবে ধৃতদের সঙ্গে পাক দূতাবাসের একাধিক কর্মীর সম্পর্কের হদিশ মিলেছে। যেমন জ্যোতি মালহোত্রা, তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক পাক দূতাবাসের কর্মী আহসান উর রহিম ওরফে দানিশের। স্লিপার সেল তৈরি করে, ওরা মোল তৈরি করে, ওরা আমাদের সোসাইটিতে পেনিট্রেট করার চেষ্টা করে, একটা নেটওয়ার্ক তৈরি করে, যার থ্রু দিয়ে ওরা ভেরিয়াস টাইপস অফ ইনফরমেশন যেটা ওদের দরকার সেটা ওরা বের করতে পারে। এবং আমার মতে এদেরকে ইমিডিয়েট বহিষ্কার করা উচিত এবং এদেরকে ইমিডিয়েট থ্রো আউট করা উচিত, কারণ তুমি ডিপ্লোম্যাটিক রিলেশনের আড়ালে তুমি এইসব কাজগুলো করে গেছো। দানিশের মতো আরো এক দূতাবাসের কর্মীর নাম উঠে এসেছে তদন্তে, নাম মুজাম্মেল।
গোয়েন্দারা জানতে পেরেছেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর লোকজনও পাকিস্তানের দূতাবাসে কাজ করেন। তাদের মূল টার্গেট ভারতের ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সাররা। যারা গরিব তাদেরও টার্গেট করা হয়। খেলা হয় মানি ট্র্যাপে, দেওয়া হয় মোটা টাকার টোপ, চলে মগজ ধোলাই, প্রয়োজনে ব্ল্যাকমেল চালিয়ে পাকচর হিসেবে কাজ করতে বাধ্য করা হয়। গত সোমবার হরিয়ানার নূ থেকে পাকচর তারিফকে গ্রেপ্তার করে পুলিশ। জেরায় এই তারিফ জানায় পাক দূতাবাস থেকে তাকে টাকার টোপ দেওয়া হয়। मैं 2018 में पाकिस्तान एम्बेसी गया था अपना वीज़ा के लिए। मेरा पासपोर्ट दे दिया वापसी और नंबर जो है फॉर्म पर लिखा है नंबर ले लिया मेरा उसने। वीज़े के लिए जो कोई बंदा रहे ना तो उससे किसी से 8,000 10,000 ऐसे पैसा कहे करे और बंदा भेज दे करे। जब मैं वीज़ा के लिए गया तो अब तो कुछ हमारे लिए कुछ करना पड़ेगा और उसके लिए हम तुझे लाखों रुपये देंगे। এক একজনকে এক একভাবে কাজে লাগায় পাক দূতাবাসের কর্মী অফিসাররা। এই যেমন ধৃত তারিফ আইএসআই এজেন্টদের সিম কার্ড পাইয়ে দিত। তাকে নিয়োগ করে পাক দূতাবাসের প্রাক্তন কর্মী আসিফ বালোচ। উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা নমন ইলাহি নিরাপত্তারক্ষীর কাজ করত। তার দায়িত্ব ছিল ভারতের বিভিন্ন রেল স্টেশনের ম্যাপ আইএসআই কে দেওয়া। অ্যাসাইনমেন্ট প্রতি 4 থেকে 5,000 টাকা পেত নমন। সম্প্রতি গ্রেপ্তার করা হয় রামপুরের স্মাগলার শেহজাদকে। তাকে সীমান্ত সংক্রান্ত তথ্য পেতে ব্যবহার করত আইএসআই। সবাই জানে পাক দূতাবাসের কর্মী, কিন্তু আসলে আইএসআই এজেন্ট। তারা নানা জায়গায় নিয়োগ করত, এক একজনকে দিত এক এক দায়িত্ব। যেমন জম্মু কাশ্মীরের বাসিন্দা নাজির আহমেদ ভাট। নাজিরের দায়িত্ব ছিল পাকচরদের জন্য নকল পাকিস্তানি পাসপোর্ট তৈরি করে দেওয়া। এই পাসপোর্ট নিয়েই দুবাই এবং নেপাল হয়ে পাকিস্তান। সেখানে পাকচরদের দেওয়া হয় প্রশিক্ষণ। নিউজ 18 বাংলা। পাকিস্তান আছে পাকিস্তানে, কোনো মানবিকতা নেই। মাঝ আকাশে বিপদে পড়া ভারতীয় বিমানকে এতটুকু সাহায্য করলো না পাকিস্তান, বারণ করে দিল তাদের এয়ার স্পেস ব্যবহারে। আর শেষমেশ শ্রীনগরে এমার্জেন্সি ল্যান্ডিং ভারতীয় বিমানের। মাঝ আকাশে বিপত্তি, ঝড়ের দাপটে প্লেনের নাক ভাঙে। বিপদে পড়াই ভারতীয় যাত্রীবাহী বিমানকে এতটুকু সাহায্য করল না পাকিস্তান। দিল্লি থেকে শ্রীনগরগামী বিমান বিপদে পড়ে পাকিস্তানের আকাশ ব্যবহারের আর্জি জানায়। লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোল সেই আর্জি মানেনি, জানিয়ে দেয় পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করা যাবে না। শেষমেশ ঝুঁকি নিয়ে শ্রীনগরে যায় ভারতীয় বিমান। ইন্টারন্যাশনাল ল অনুযায়ী যদি কোনো ডিসপিউট থাকে তাহলে আমরা যেতে পারি না, বাট ইন কেস অফ এনি এমার্জেন্সি সিচুয়েশন সেগুলো কিন্তু এভারেট করা যেতে পারে, কিন্তু ডিপেন্ড করছে সেই কান্ট্রি আমাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না। ভারতবর্ষ কিন্তু এর আগে করেনি। এর আগে যখন পাক যখন দেখায়নি, এটা তাদের নেচার, এটা থেকে আমরা বেরোতে পারবো না। ইন্ডিগোর 6E2142 বিমান বুধবার দুপুরে দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেয়। আচমকা মাঝ আকাশে বিপত্তি, ঝড়ের জেরে বিমানের নাক ভাঙে। বিমানের সামনের সরু অংশকে বলে নাক। যে কোনো বিমানের ক্ষেত্রেই নাক খুব গুরুত্বপূর্ণ। ওড়ার সময় মেঘ বা বাতাসের গতির বিরুদ্ধে বিমানটিকে এগিয়ে যেতে সাহায্য করে, বাতাসে বিমানের ভারসাম্য বজায় রাখে। এই নাক ক্ষতিগ্রস্ত হলে বিমানটি আবহাওয়ার তারতম্য বুঝতে পারে না, কারণ নাকের পেছনেই থাকে বিমানের ওয়েদার রাডার। এখানেই বিমানের রেডিও থাকে। রেডিও ক্ষতিগ্রস্ত হলে প্লেন যোগাযোগ করার ক্ষমতা হারাতে পারে। নাক ক্ষতিগ্রস্ত হলে নেভিগেশন সিস্টেমেও ব্যাঘাত ঘটে, যার ফলে দিক ভুল করতে পারে বিমান। মাঝ আকাশে নাক ভেঙে এমনই বিপাকে পড়ে ইন্ডিগোর বিমানটি। প্লেনে তখন 220 জন যাত্রী ছিলেন। জম্মু কাশ্মীর সফরে যাওয়া তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরাও। বিমানের মধ্যে জরুরি পরিস্থিতির কথা ঘোষণা করতেই ছড়ায় আতঙ্ক। টার্বুলেন্সের মধ্যে সবার তখন বুক কাঁপছে। इतना टर्बुलेंस हुआ कि हमें लगा कि हमारी आखिरी फ्लाइट थी। सब लोग जो थे सभी डर रहे थे, सबको भी लगा था कि अभी क्रैश ही हो जाएगा। इतना ज्यादा ट्रॉमेटिक एक्सपीरियंस हुआ, ऐसा मैंने आज तक कभी नहीं देखा कि ऐसी टर्बुलेंस अपनी लाइफ में। जब हम प्लेन से बाहर आए, डिबोर्ड हुए, तो हमने जब देखा प्लेन की हालात क्या थी तो और ज्यादा ट्रॉमेटिक हुए। দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার পথে বিপত্তি। মাঝ আকাশে পাকিস্তানের কাছে সাহায্য চান পাইলট। যোগাযোগ করেন লাহোরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে, কিন্তু পাকিস্তান এতটাই অমানবিক যে এরকম ক্ষেত্রেও তারা পাক এয়ার স্পেস ব্যবহারের অনুমতি দেয়নি। পাক সীমান্তের কাছাকাছি গিয়েও ফিরে আসে ভারতীয় বিমান।
দিল্লি থেকে কাশ্মীরগামী বিমান, এই বিমানে শতাধিক কাশ্মীরি ছিলেন। কাশ্মীর নিয়ে অন্য সময় কত দরদ উথলে পড়ে পাকিস্তানের, কিন্তু এক্ষেত্রে তারা জানিয়ে দেয় পাক এয়ার স্পেস ব্যবহার করা যাবে না। পাকিস্তান ইজ এ টেররিস্ট স্টেট। যারা কাশ্মীরের উন্নতি চায় না, তাদের উন্নতির জন্য পাকিস্তানের কোনো দরদ নেই। ওরা চায় কাশ্মীরের টেরোরিজম আনতে, কোনো পপুলার আপরাইজিং চালায় না, ওরা চায় কাশ্মীরের ক্ষতি করতে। এই পারমিশনটা না দিয়ে পাকিস্তান কিন্তু ইন্টারন্যাশনাল ফোরামে যথেষ্ট মাথা নিচু করলো নিজে। মানবিকতা কাকে বলে সেটা ভারতের থেকে শেখা উচিত পাকিস্তানের। তুরস্ক পাকিস্তানের বন্ধু। ভারতে হামলা চালাতে তুরস্কের ড্রোনও ব্যবহার করে পাকিস্তান। সেই তুরস্কে 2 বছর আগে ভয়াবহ ভূমিকম্প হয়, তখন তাদের পাশে দাঁড়ায় ভারত, পাঠায় উদ্ধারকারী দল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, চিকিৎসক, ওষুধ। এখানেই শেষ নয়, ভারত কতটা মানবিক সেটা ভালো করে বলতে পারবেন তাদের গর্ব ওয়াসিম আকরামও। পারমিশন চেয়েছি, সে আমাকে পারমিশন দেয়, এটা আমি সেই ক্ষেত্রে বলবো যে আমার দুর্ভাগ্য। কেননা ভারতবর্ষ কিন্তু এর আগে করেনি। এর আগে যখন পাক যখন দেখায়নি, এটা তাদের নেচার, এটা থেকে আমরা বেরোতে পারবো না। নিউজ 18 বাংলা।